তুমি তথাকথিত গান শেখনি? একদম না। মানে যেটা মোটামুটি ক্লাসিক্যাল, না না, একদম না। গুরু ধারণ করে গুরুর কাছে একদম না, কিন্তু আমি অনেকের সান্নিধ্য পেয়েছি। যেরকম তথ্য সংস্কৃতি দপ্তর থেকে সেই সময় কৌস্তব তরফদার ছিলেন ডিআইসিও, ডিস্ট্রিক্ট ইনফরমেশন কালচার অফিসার। তো ফরচুনেটলি ওনার সঙ্গে আমার পরিচয় হয়ে যায়, উনি আবার আমারই ব্যাচমেট। আচ্ছা, কিন্তু আমি স্যার বলেই রেসপেক্ট, যার যেটা মর্যাদা তাকে সেটা দিতেই হবে। অফ দ্য অফিস আমরা অন্যভাবে মিশতাম, কিন্তু অফিস টাইমে আমরা প্রপার রেসপেক্টে চলতাম। তো ওনার একটা প্রোগ্রাম আমি করে দিয়েছিলাম, তো উনি তারপরে আমাকে খুব ক্লোজলি ইয়ে করতেন। তা ওনারা একটা ওয়ার্কশপ অর্গানাইজ করলে আমাকে বললেন তোমার টিমটা, আমার একটা কোরাস টিম ছিল, আমার কোরাস গানের প্রতি একটু দুর্বলতা আলাদা আছে। আচ্ছা, তো কোরাস টিম ছিল, ওই টিমটাকে নিয়ে আমি ওয়ার্কশপে অ্যাটেন্ড করলাম। প্রখ্যাত সঙ্গীত শিল্পী নরেন মুখোপাধ্যায়, মানে গণসঙ্গীত শিল্পী, হ্যাঁ, উনি এলেন ওয়ার্কশপে। কোথায়? গভর্নমেন্ট গার্লস স্কুলে। আচ্ছা, ওখানে 2-3 দিনের একটা ওয়ার্কশপ হলো। আর আমি তো তার আগে থেকে কোরাস গান নিয়ে কালচার করি, তো আমার জানা আছে ট্যাকটিস গুলো। তো উনি আমাকে না, আমার এই ট্যাকটিস গুলো দেখে উনি, তুমি কি করে এইসব জানো? স্যার আমি নিজে এক্সপেরিমেন্ট করতে করতে এগুলো শিখেছি। তো উনি ওখানে শেখালেন অনেক কিছু, অনেক টিপস দিলেন। তারপর আমাকে সার্কিট হাউসে আলাদাভাবে ডাকতেন, সন্ধ্যাবেলা আসো তো তুমি এখানে, তোমার সঙ্গে বসবো একটু। এই করে করে উনি আমাকে অনেক কিছু দিয়ে গেছেন। এটা গেল এক। উনি এখন বর্তমানে নেই, তার কয়েক বছরের মধ্যে উনি এক্সপায়ার করে যান, উনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন। উনি দিয়েছেন। পরবর্তীতে একদিন হঠাৎ করে দেবযানী বোস, জলপাইগুড়িতে যাকে উত্তরবঙ্গের কোকিল কণ্ঠী বলতেন একটা সময়, উত্তরবঙ্গের ডিআইজি সাহেব ওনাকে এই উপাধিটা দিয়েছিলেন যে উত্তরবঙ্গের কোকিল কণ্ঠী। তো হঠাৎ করে ওই সময়ের মধ্যে দারুণ একদম, মানে ওইরকম মাপের সিঙ্গার ছিল না, ওনার কম্পিটিটর কেউ ছিল না। তো দেবযানীদির মতন একজন প্রথিতযশা শিল্পীর কাছ থেকে আমি খবর পেলাম যে তো রফিকুলকে দেখা করতে বলেছে। তখন তো মোবাইল ছিল না, টেলিফোনও ছিল না। হ্যাঁ, তো টেলিফোন ছিল না মানে আমার ছিল না, কারো মাধ্যমে এলো খবর, সন্ধ্যাবেলা দেবযানীদি ডেকেছে প্রোগ্রামের ব্যাপারে কথা বলতে। আমি তো আনন্দে আত্মহারা। দেবযানীদির মতন শিল্পী, যেমন কুমার শানু এসছে, ওনার আগে আমি গান করবো, তাহলে আমার একটা গুডউইল তৈরি হয়ে যাবে, এত লোকের সামনে, ওইরকম ব্যাপারটা আর কি। গেলাম, হ্যাঁ তোর তো খুব নাম ডাক শুনেছি। আর দেবযানীদি এরকম চাচা ছোলা কথাবার্তা বলতো। তো তুই তো মোহাম্মদ রফির গান টান করিস, কত টাকা রেট তোর? আমি না খুব মানে লজ্জা পাচ্ছি। না দিদি, টাকা পয়সা গানই করলাম না, আপনি আমাকে আগে গানটা করান, দেখেন আমার গানটা পছন্দ হয় কিনা আপনার, সে আপনি যা দিবেন দিবেন, না দিলেও আমার কোনো ব্যাপার না। আমি তো মানে ওনার সঙ্গে প্রোগ্রাম করবো, এটাই আমার কাছে বড় একটা ক্রেজ। ঠিক আছে। তারপরে অংশুমানদাকে দেখে আরো আমি দেখতাম হাত এইভাবে অংশুমানদা বাজাচ্ছে, আর আমি দেখতাম এই ভদ্রলোকের সাথে কবে আমি টিম গান করবো, এইরকম একটা অর্কেস্ট্রার সাথে, এরকম একটা স্বপ্ন তখন আমাকে। ঐকতান মানে তখন একটা ফুল ফ্লেজে একটা দারুণ টিম উত্তরবঙ্গে, জলপাইগুড়িতে ঐকতান গ্রুপ, আর এদিকে রেইনবো, দুটা টিম ছিল। অংশুমানদাকে দেখি, বাবনদা বলে একজন তবলা প্লেয়ার ছিল, এরকম দিগ্গজ শিল্পীদের সঙ্গে আমি গান করবো, মানে আমার একটা আলাদা অনুভূতি। প্র্যাকটিসে গিয়ে তখন দেবযানী বলছে, দেখ তোর গানগুলো না এই জায়গাগুলো একটু ঠিক করতে হবে দিদি, আপনি যেভাবে বলবেন সেভাবে, আপনি হারমোনিয়ামে আমাকে। প্রতিদিন ওনার বাড়িতে গিয়ে আমি প্রায় 1 মাস, উনি বলতে এই জিনিসগুলো তুই প্র্যাকটিস করতো বাড়িতে, খালি গলায় কর। তো উনি ধীরে 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 আমাকে তৈরি করা শুরু করলেন। হ্যাঁ, মানে ওইরকম তো প্রথাগত শিক্ষা আমার নেই। তারপরে ওনার কাছ থেকে আমি কিছু কিভাবে সুরগুলোকে ঠিক লাগানো যায়, ওই টেকনিক গুলো উনি শেখালেন। লিটন মজুমদার, অরিজিৎ মজুমদার বলে পরিচিত, কংগ্রেস পাড়ায়, মান্নাদের গান একটা সময় খুব ভালো গাইতো, এখন একটু ব্যস্ততার কারণে প্রোগ্রাম করে না। লিটন দা আমাকে ওর বাড়িতে ডেকে শেখাতো যে তোর স্কেলটার এই নোটগুলোকে তুই ঠিক প্র্যাকটিস করতো, বেশি করতে হবে না তোর কিছু, এগুলো। ওইখান থেকে আমার ডেভেলপমেন্ট শুরু হয় হলো। এই তারপরে কম্পিটিশন, ইন্টার কলেজ কম্পিটিশন গুলো হতো, ওখানে সমীর দাকে দেখতাম, তবলার শিল্পী সমীর ভট্টাচার্য, উনি আসতেন জাজ হিসাবে। শেখর দা, আমাদের শেখর কর, উনি জাজ হিসাবে আসতেন। মোহন দা, 3 নম্বর ঘন্টির খুব ভালো ক্লাসিক্যাল শিল্পী, এবং মান্নাদের গানও গাইতেন ওনারা আমাকে খুব এনকারেজ করে, তোমার গলা এত ভালো, তুমি কেন গান শেখো না? তখন আমি আমার প্রবলেমস গুলো বলতাম যে আমার বাড়িতে সমস্যা আছে, একটু বলে না এটা তো কেমন হলে, এত সুন্দর গলা তোমার, তুমি নিজেকে নষ্ট করছো। নষ্ট আমি করেছি নিজেকে, হ্যাঁ, কারণ পরবর্তীতে আমার মনে আছে, ওই যে বললাম কমার্স কলেজের প্রোগ্রাম, স্বপন দাস গাইডিং সেন্টারের প্রোগ্রাম হবে সরস্বতী পূজার। আমি
বাড়িতে মিথ্যা কথা বলে বেরিয়েছিলাম যে আজকে আমার বন্ধুর বাড়িতে কালী পূজা আছে, রাতটা ওখানে থাকবো, কালকে ফিরবো। কিন্তু আমি যাচ্ছিলাম প্রোগ্রাম করতে। আচ্ছা। প্রোগ্রাম করতে বললে তো আমাকে ছাড়বে না। তা তারপরে যখন আস্তে আস্তে নাম ডাক হওয়া শুরু হলো, তখন বাড়ি থেকে আমার দাদু একটু আমাকে ছাড়লো যে না ঠিক আছে, ছেলে খারাপ হয়নি এখনো, তার মানে ঠিকই ট্র্যাকে চলছে। এই করতে করতে আর ওই সময় না খুব সম্মান ছিল, যারা অর্কেস্ট্রাতে গান গাইতো। এই জায়গাটা আমি আসবো, তবে তার আগে একটু আমি, যেটা জানতে চাইছি তোমার যে পথ চলা, জন্ম থেকে শিক্ষা জীবন, গানেরটা মোটামুটি জানলাম, সেই জায়গাটা একটু আমি একটু জানতে চাইছি আর কি।